এসআইআর শুরুর 6 দিনের মাথায় ফের এনুমারেশন ফর্ম নিয়ে নিয়ম পরিবর্তন করলো নির্বাচন কমিশন। এবার আর আগের নিয়মে এনুমারেশন ফর্ম ফিল আপ করলে কিন্তু হবে না, বেশ কিছু ক্ষেত্রে নিয়মের পরিবর্তন করা হয়েছে। এই নিয়মের পরিবর্তনের ফলে তাহলে কি আপনাদের কিছু লাভ হলো, নাকি এতে আপনাদের হয়রানি আরো বাড়লো? তাহলে যারা আগে এনুমারেশন ফর্ম ফিল আপ করে ফেলেছেন অলরেডি, তাদের কি হবে? নতুন নিয়মে ঠিক কি বলা হয়েছে সমস্ত কিছুই জানাবো। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গ ভোটার তালিকা পরিমার্জনের জন্য বিশেষ নিবিড় সংশোধন এসআইআর শুরু হয়েছে। এই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্যের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন বুথ লেভেল অফিসাররা, বিএলওরা। তবে এই ফর্ম পূরণ নিয়ে ভোটারদের মধ্যে একটি বড় বিভ্রান্তি তৈরি হয়েছিল। ফর্মে ছবি লাগানোর জায়গা থাকায় অনেকে মনে করেছিলেন যে পাসপোর্ট সাইজের ছবি দেওয়া বাধ্যতামূলক। অবশেষে সেই বিভ্রান্তি পুরোপুরিভাবে দূর করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। অর্থাৎ বা এই সমস্ত সাইডে যে একটা ক্ষোভ করা ছিল, সেক্ষেত্রে অনেকেই মনে করছিল যে রিসেন্টলি কোনো পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে, যেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড থাকবে সাদা এবং ছবি হবে কালারফুল। তো এই নিয়ে সমস্ত বিভ্রান্তি এবার দূর করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সোমবার সন্ধ্যায় কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এনুমারেশন ফর্মে ছবি লাগানো বাধ্যতামূলক নয়, এটা সম্পূর্ণভাবে ঐচ্ছিক। অর্থাৎ কি, এনুমারেশন ফর্মে যে ছবি লাগানোর জায়গাটি রয়েছে, অর্থাৎ আপনার রিসেন্ট ছবির জায়গায় যে ছবি লাগানোর জায়গাটি করা হয়েছে, তো সেখানে যদি আপনি ছবি লাগান তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনি ছবি না দিয়ে জমা করেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। পুরো ব্যাপারটি ঐচ্ছিক, অর্থাৎ আপনার ইচ্ছের উপরে ডিপেন্ড করবে। আপনি যদি ছবি লাগাতে চান তাহলে আপনি ছবি লাগাতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই পেছনে ব্যাকগ্রাউন্ড সাদা রাখবেন, কালারফুল ছবি তুলবেন এবং রিসেন্টলি তুলবেন। তাহলে কি হবে, নতুন যে ভোটার লিস্টটি এখানে হবে না, সেখানে আপনার নতুন ছবি আসবে, পুরনো ছবি আসবে না। কিন্তু এটাকে একদমই বাধ্যতামূলক করেনি, উল্টো এই ব্যাপারটিকে ঐচ্ছিক রাখা হয়েছে। যদিও ফর্মে পাসপোর্ট সাইজের ছবি লাগানোর জন্য একটি নির্দিষ্ট জায়গা রাখা হয়েছে, তবে সেখানে ছবি না দিলেও ফর্ম জমা দেওয়া হবে। অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনি ছবি না লাগান তাহলে যে আপনার ফর্ম জমা নেওয়া হবে না, অথবা ধরুন আপনি ফর্ম দিতে পারবেন না, তেমনটা নয়। ছবি না দিয়েও আপনি জমা দিতে পারবেন। এক্ষেত্রে কি অনেক সময় সমস্যা হচ্ছে, যারা ধরুন দূরে রয়েছে, বাড়ির থেকে দূরে রয়েছে, তারা তো ছবি তুলতে পারছে না, ছবি তুলে তো পাঠাতে পারছে না। যদিও আজকে ডিজিটাল যুগ, কোনো সমস্যা নেই, ছবি তুলে পাঠিয়ে দিলে পরে এখান থেকে কেউ ধরুন কেরালাতে রয়েছে, ছবি পাঠিয়ে দিলে এখান থেকে ছবি ডাউনলোড করে সেটাকে প্রিন্ট করা পসিবল। কিন্তু কমিশন এতটা ঝামেলাতে এবার যেতেই চাইছে। সেক্ষেত্রে কমিশনের তরফে ঠিকই জানানো হয়েছে। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন যে ভারতের নির্বাচন কমিশনের অর্থাৎ ইসিআই এর তরফে এনুমারেশন ফর্মে ছবি লাগানোর বিষয়ে কোনো বাধ্যতামূলক নির্দেশিকা জারি করা হয়নি। অর্থাৎ এক্ষেত্রে নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এনুমারেশন ফর্মে ছবি লাগানোর বিষয়ে কোনো বাধ্যতামূলক নির্দেশিকা জারি করা হয়নি। সুতরাং ছবি জমা দেওয়া ভোটারদের ইচ্ছের উপরে সম্পূর্ণভাবে নির্ভরশীল। প্রথমে ছবি লাগানোর কথা বলা হলেও মাত্র 6 দিনের মাথায় এই নিয়মে বদল আনা হলো, যা সাধারণ মানুষদের জন্য একটি বড়সড় স্বস্তির খবর। কিন্তু এক্ষেত্রে আপনি ভাবছেন যে আমি তো অলরেডি এনুমারেশন ফর্ম ফিল আপ করে ফেলেছি, আমি তো আমাদের রিসেন্টলি ছবি দিয়ে ফেলেছি, তো সেক্ষেত্রে কি হবে? তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, আপনারা ছবি দিয়েই দিন। অর্থাৎ আমি সাজেস্ট করবো যে সবাই তাদের রিসেন্টলি ছবি দিয়ে দিন। তাহলে কি হবে, নতুন যে ভোটার লিস্টই হবে সেক্ষেত্রে আপনাদের নতুন ছবি থাকবে। কিন্তু আপনি যদি কেউ চান যে আমি ছবি তুলবো না এখন, তাহলে সেক্ষেত্রে সমস্যা হওয়ার কোনো কারণ নেই। যারা করে ফেলেছেন তাদের কোনো সমস্যা নেই, যারা এখনো পর্যন্ত ফিল আপ করেননি তারা না দিলেও পারবেন। সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী রাজ্য জুড়ে 5,85,00,000-এরও বেশি এনুমারেশন ফর্ম বিতরণ করা হয়ে গিয়েছে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও এই ফর্ম পূরণ করার সুবিধা অলরেডি চালু করেছে নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে অনলাইনে কিভাবে আপনি এই ফর্মটিকে পূরণ করবেন, তো তার জন্য ফার্স্টে আপনাকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেতে হবে। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। প্রথমে ওয়েবসাইটে গিয়ে আপনার এপিক নম্বর, রেজিস্টার মোবাইল নম্বর বা ইমেল আইডি যে কোনো একটি দিয়ে প্রথমে আপনাকে লগ ইন করতে হবে। এরপরে আপনাকে ক্যাপচা পূরণ করতে হবে, রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। রেজিস্টার মোবাইল নাম্বারে আসা 6 সংখ্যার ওটিপি দিয়ে ভেরিফাই করে লগ ইন সম্পূর্ণ করতে হবে। এরপরে লগ ইন হওয়ার পরে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর 2026 যে অপশনটি পাবেন সেটাকে বেছে নিতে হবে। এরপরে নিজের রাজ্য এবং ভোটার
কার্ডের নম্বর এপিক নম্বর দিলে পরে আপনার সমস্ত তথ্য স্ক্রিনে দেখা যাবে। এরপরে যদি আপনার মোবাইল নম্বর ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা না থাকে তাহলে ফর্ম 8 পূরণ করে সহজেই লিঙ্ক করে নেওয়া যাবে। অর্থাৎ যদি আপনার মোবাইল নম্বর ভোটার কার্ডের সাথে লিঙ্ক না হয়ে থাকে তাহলে পরে ফর্ম 8 সঙ্গে সঙ্গে পূরণ করে আপনি লিঙ্ক করে নিতে পারবেন। সবশেষে মোবাইলের স্ক্রিনে আঙ্গুল বুলিয়ে ই সিগনেচার করে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ জাস্ট একটা ই সিগনেচার করে দেবেন। দেখুন, সেই সঙ্গে না আরো একটা যে বড়সড় প্রশ্ন যেটা সবার মনে এখন ঘুরপাক খাচ্ছে, সেই প্রশ্নের উত্তরও নির্বাচন কমিশন স্পষ্টভাবে দিয়ে দিয়েছে। দেখুন, এক্ষেত্রে 2002 সালে ভোটার তালিকাতে কারোর নাম যদি না থাকে তাহলে রিলেটিভ হিসেবে কার নাম দেওয়া যাবে। কমিশন সূত্রে খবর, এই গণনা প্রক্রিয়া চলবে 4 ডিসেম্বর 2025 পর্যন্ত। অর্থাৎ 1 মাস ধরে ঘরে ঘরে গিয়ে বিএলওরা ভোটারদের তথ্য সংগ্রহ করবেন। এই সময়ে পূরণ করা গণনা ফর্ম সই করে জমা করলে খসড়া ভোটার তালিকাতে নাম উঠে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আপনি যদি জাস্ট এনুমারেশন ফর্মটিকে ফিল আপ করে আপনি যদি জমা করে দেন তাহলে পরে খসড়া ভোটার তালিকাতে আপনাদের নাম উঠে যাবে। সেক্ষেত্রে কিছু দেখা হবে না। তবে এই পর্যায়ে কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। এক বিএলও বলেছে যে গণনা ফর্মের সময় কোনো ডকুমেন্ট লাগবে না, শুধুমাত্র তথ্য পূরণ করলেই হবে। তবে নতুন ভোটার হলে ফর্ম 6 পূরণ করতে হবে, সেখানে প্রমাণপত্র দিতে হবে। দেখুন, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল সোশ্যাল পোস্টেও বলা হয়েছে যে শুধুমাত্র খসড়া তালিকা প্রকাশের পরে যদি নোটিশ জারি হয় তখনই প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে নির্বাচন কমিশন। তাহলে প্রশ্ন হচ্ছে, রিলেটিভ হিসেবে কার নাম দেওয়া যাবে? কমিশন সূত্রের খবর যে একেবারে স্পষ্ট যে শুধুমাত্র ব্লাড রিলেশন, অর্থাৎ আপনার বাবা, আপনার মা, পিতামহ এবং মাতামহ, এর বাইরে অন্য কারোর নাম দেওয়া যাবে না। অর্থাৎ রিলেটিভ হিসাবে কার নাম দেওয়া যাবে এটা নিয়ে তো অনেকের মনেই প্রশ্ন ছিল যে আমি দাদার নাম দেব, আমি কি কাকুর নাম দিতে পারবো, অথবা আমি কি পিসির নাম দিতে পারবো, দিদির নাম দিতে পারবো, জামাইবাবুর নাম দিতে পারবো? তো এর উত্তর হচ্ছে একদমই নয়। যাদের সঙ্গে আপনার ব্লাড রিলেশন নেই, যদিও দাদার সঙ্গে দিদির সঙ্গে ব্লাড রিলেশন আছে, তবুও সেই রিলেশন চলবে না। শুধুমাত্র কি রিলেশন চলবে? শুধুমাত্র বাবা, মা, পিতামহ এবং মাতামহ, এর বাইরে অন্য কারোর নাম দেওয়া যাবে না। কমিশনের এক আধিকারিক বলেছেন যে বয়সের প্রমাণপত্রে যেমন বাবা বা মায়ের নাম থাকে তেমনি ঠিকানার ক্ষেত্রেও পিতামহ বা মাতামহের নাম থাকাটা স্বাভাবিক। তাই নিজের সপক্ষে প্রমাণপত্রে এই 4 জনের বাবা, মা, পিতামহ, মাতামহর নামই দেওয়া যুক্তিযুক্ত এবং বাঞ্ছনীয়। তো আশা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তো যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে এসআই নিয়ে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।